গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমি আছি রায়মাটাঙে। আজকে হচ্ছে 31 তারিখ, আজকে ঈদ। হ্যাপি ঈদ সবাইকে। তো ঘড়ির কাঁটায় এখন বাজছে মোটামুটি 9:15-20। আমরা এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন যাব জয়গাঁও আর ভুটান বর্ডারে। তো ওখান থেকে ইমিগ্রেশন করে আমরা যাব ফুনশোলিং আর ভুটানের কিছু লোকাল জায়গা দেখতে। তো ড্রাইভার দাদার সাথে কথা হয়েছে, ড্রাইভার দাদা রাস্তায় আছে, একটু পরে চলে আসবে। তো আমরা এখন ওই ভুটানে যাব। যদিও আজকে আমরা ঘুম থেকে উঠেছি অনেক সকালে, মনে করুন 6টা নাগাদ, কিন্তু উঠে আর ভিডিও করিনি। তো ঘুম ভেঙেছে হাঁস মুরগির ডাকে। তো ঘুম থেকে উঠে দেখলাম একটু মেঘলা হয়ে আছে, রোদ উঠেছে কিন্তু এখনও অত ভালো রোদটা পুরোপুরি ওঠেনি। আজকে একটু কুয়াশা, একটু মেঘলা, সব রকম ওয়েদার আজকে। মোটামুটি এখন বাজে হচ্ছে 9:30 কাছে। আমাদের ড্রাইভার দাদা এসে গেছে। এই যে ড্রাইভার দাদা, এই যে আমাদের ড্রাইভার দাদা গাড়িতে উঠে গেছে। এইবার আমরা এই গাড়িতে করে যাব ভুটান দেখতে। জয়গাঁও থেকে ইমিগ্রেশন করব। জয়গাঁও ইমিগ্রেশন করবার পর ওখান থেকে আমরা ভুটানে ঢুকবো 24 ঘন্টার পারমিট নিয়ে। আমরা এখন রওনা দিয়েছি জয়গাঁওয়ের উদ্দেশ্যে। আর এখন আমরা ক্রস করছি সেই শুকনো রায়মাটাং রিভার, যেখানে শুধু বর্ষাকালেই জল থাকে। রায়মাটাং রিভার ক্রস করে আমাদের গাড়ি এখন ঢুকে পড়েছে বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। টাইগার রিজার্ভের এই অংশে রাস্তাও আছে এবং সেখানে গাড়িও যায়। এই অংশে জঙ্গল কিন্তু খুব একটা ঘন নয়, বরং বেশ পাতলাই। সামনেই একটা নালা দেখতে পাবেন, সেখানেও কিন্তু কোনো জল নেই। গরমকালে সেই নালার জলও শুকিয়ে গেছে। এই যে শুকিয়ে যাওয়া রিভার বেডটা দেখছেন, এটা হচ্ছে পানা রিভার বেড। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, ডুয়ার্সের এই অংশে অনেকগুলো রিভার বেড আছে যেটা গরমকালে শুকিয়ে যায়, জল থাকে না, এবং তার ওপরে বন জঙ্গল গড়ে তো উঠেইছে, সেই সঙ্গে সেই শুকিয়ে যাওয়া রিভার বেডের ওপর মোটর গাড়ি এবং বাইক খুব সহজে যাওয়া আসা করতে পারে। একমাত্র বর্ষাকালে যখন নদীতে জল এসে যায়, শুধুমাত্র তখনই মোটর গাড়ি বাইক এই রিভার বেডের ওপর অ্যাক্সেস করতে পারে না। আদারওয়াইজ বছরের বিভিন্ন সময় যখন রিভার বেডের জল থাকে না, শুকিয়ে যায়, তখন সেই রিভার বেডের ওপর খুব সহজে গাড়ি বাইক যাওয়া আসা করতে পারে। আমরা এখন যাচ্ছি একটা রিভার ব্রিজের ওপর দিয়ে, যেটা পানা রিভারেরই একটা অংশ। সেই রিভার ব্রিজের ওপর দিয়ে, ব্রিজ তো আছে, নদীতে জল নেই। পানা রিভার ক্রস করে আমাদের গাড়ি আবার জঙ্গলের পথে এগোতে শুরু করে। আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল ডুয়ার্স টি প্রসেসিং সেন্টারের পাশ দিয়ে। এখানে টি প্রসেসিং সেন্টার তো আছেই, সঙ্গে আছে ম্যানেজারের বাংলো। এই ফ্যাক্টরিটা চায়ের বাগান, আর মাঝখান দিয়ে আমরা চলেছি। রাস্তা তৈরির কাজ চলছে, তাই আমাদের গাড়ি প্রপার রাস্তা দিয়ে আর এগোতে পারল না। তার সাবস্টিটিউশন একটা রাস্তা দিয়ে এগোতে হলো, যে রাস্তায় শুধুমাত্র বাইকই যায়, কিন্তু গাড়ি যাওয়ার অবস্থা থাকলেও রাস্তাটা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রপার রাস্তা নয়, তাই গাড়ি বিভৎস জার্কিং হচ্ছে। এই রাস্তায় আমাদের অনেকটা যেতে হবে, তবে গিয়ে আমরা জয়গাঁও যাওয়ার রাস্তায় উঠতে পারবো। দুদিকে চায়ের বাগান, দূরে পাহাড় দেখা যাচ্ছে। দারুণ সুন্দর লাগছিল এই রাস্তাটাতে যেতে, কিন্তু বিভৎস জার্কিং হচ্ছিল। জার্কিং পোর্শনটাকে বাদ দিলে রাস্তাটা নেহাতেই খারাপ নয়। পাশাখা নদী, আমরা এই পাশাখা নদী ক্রস করবো, আর এই দিকটা হচ্ছে ভুটান। ভালো কিন্তু স্রোতটা, পাশাখা রিভার।
আমরা নদী ক্রস করছি। এই পাশাকা রিভারটা প্রায় 2 কিলোমিটার চওড়া, আর এই 2 কিলোমিটারই আমরা রিভার বেডের ওপর দিয়েই গেছি। পাশাকা রিভার ক্রস করে আমাদের গাড়ি জঙ্গলের মধ্যে প্রবেশ করে। আমরা এখন চলেছি জঙ্গলের পথ দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা বেশ ফাঁকা, গাড়ির কোনো ভিড় নেই। ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে জয়গাঁওয়ের উদ্দেশ্যে। আমরা এখন আছি জয়গাঁওতে। এই হচ্ছে ইমিগ্রেশন অফিস। আমাদের গাড়ি এখান থেকে নামিয়ে দিল। এখানটা আমাদের ইমিগ্রেশন করে তারপর ভুটানে ঢুকতে হবে, আবার ওদিক থেকে গাড়ি নিয়ে নেব। মানে আমাদেরই ড্রাইভার দাদা ওই দিকে দাঁড়াবে, আমরা উঠে যাব। তো এখন আমাদের হেঁটে বেরোতে হবে এই গেট। ফাইনালি আমরা ভুটানে পৌঁছেছি। এই হচ্ছে ইমিগ্রেশন অফিস। এইখান থেকে ইমিগ্রেশন করলাম, আমাদের ভোটার কার্ডটা দেখলো, দেখার পর আমরা এইখান দিয়ে বেরিয়ে, এইটা হচ্ছে পুরো ভুটানের রাস্তাঘাট। এইখানেই আমরা আবার গাড়ি নিয়ে ঘুরতে যাব। মানে আমাদেরই ড্রাইভার দাদা এইখানে আছে, তার সাথেই আমরা ঘুরতে যাব। এই হচ্ছে ভুটান। মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ভুটান। হ্যাঁ, সে হোক না কয়েক ঘন্টার জন্যে, বাট স্টিল আমি ভুটানেই দাঁড়িয়েছি। এইটা হচ্ছে ফুনশোলিং, আর এইটা আমাদের ইমিগ্রেশন অফিস। আমরা এখন ড্রাইভার দাদার খোঁজ করছি যে ও কোন দিকে বেরিয়েছে। আমাদেরকে তো পুরো চেকিং সিকিউরিটির মধ্যে দিয়ে বেরোতে হলো, ও কোন দিকে বেরিয়েছে বুঝতে পারছি না। তাই আমরা এদিক ওদিক খুঁজছি আমাদের ড্রাইভার দাদাকে। ফিরবার সময় আমরা এখান থেকে কিছু শপিং করব, ভুটানি জিনিসপত্র, খাবার দাবার সবই ট্রাই করব। এইটা হচ্ছে ভুটান গেট। গাড়ি এদিক দিয়ে ক্রস করছে আর পাশে ইমিগ্রেশন অফিস দিয়ে আমরা বেরোচ্ছি। এই হচ্ছে ভুটান গেট। এইদিকে ইমিগ্রেশন অফিস আর আমাদের গাড়ি আছে এইদিকে। তো আমরা এইবারে গাড়িতে চড়ে কিছু স্পট ঘুরবো। তো আমরা এখন রওনা দিয়েছি ভুটানে আমাদের প্রথম ডেস্টিনেশন একটা মনেস্ট্রি দেখতে। আমরা এসে গেছি একটা গুম্ফাতে। এখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে ঢুকবো। এই হচ্ছে গুম্ফা গেট। এই হচ্ছে গুম্ফার গেট। এই গেট দিয়ে আমরা ঢুকলাম, দিয়ে এইখানে কার পার্কিং সিস্টেম আছে। আর এই রাস্তা দিয়ে আমরা যাব। এইখানে টিকিট কাটতে হবে। আমরা এখন যাচ্ছি এই গুম্ফা দেখতে। চারিদিকটা ভীষণ নিস্তব্ধ, একমাত্র আমি ক্যামেরা অন করে বকবক করে চলেছি। এই হচ্ছে ওপরে গুম্ফা, আওয়াজ আসছে। এই হচ্ছে গুম্ফা, গেটটা বন্ধ আছে, তো আমরা সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে সেই গুম্ফা বা মনেস্ট্রি। এই যে এইটা দিয়ে আমরা উঠবো, কিন্তু ওঠার আগে একটা অসম্ভব সুন্দর ভিউ আছে। নিচে ভুটান, পাশে তোরসা রিভার। এই দেখুন কি অসম্ভব সুন্দর ভিউটা। এই দূরে তোরসা রিভার। আজকে ওয়েদারটা ঠিক ক্লিয়ার নয়। আর এই বাড়িগুলো সবই ভুটানের বাড়ি। এইটা হচ্ছে গুম্ফাটা। গুম্ফাতে আমরা এখনো ঢুকিনি, গুম্ফার পেছন দিকের রাস্তাটা দিয়ে হেঁটে এসছি। একটু আগেই দেখাচ্ছিলাম তোরসা রিভার গুম্ফার সামনে থেকে, গুম্ফার পেছন থেকে পুরো ভিউটা দেখাই।
গাছের জন্য একটু অবশ্য কেটে যাচ্ছে বটে। এই দিকে তোরসা রিভারটা বেঁকে চলে যাচ্ছে, আর এই হচ্ছে ভুটান, আর এই হচ্ছে তোরসা রিভার। রিভারটাই কিন্তু চড়া পড়েছে, প্রচুর চড়া। আর পাহাড়গুলোও খুব স্পষ্ট, কিন্তু আজকে বড্ড অস্পষ্ট, কারণ ওই যে মেঘলা, তাই এখান থেকেই পাহাড় আছে, পাহাড়টা অতটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে গুম্ফাটা। আমরা ভেতরেও ঢুকবো, জুতো খুলতে হবে। এই গুম্ফা বা মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউ ছিল না, তো আমি সেটা বুঝতে পারিনি, তো আমি ভিডিও করা চালু করে দিই। তারপরেও ওনাদেরই এক মঙ্ক এসে বলেন যে ভিডিওগ্রাফি নট অ্যালাউড, তো সাথে সাথে আমি ভিডিও ক্লোজ করে দিই। তো যতটুকু ক্যাপচার হয়েছে আমি এখানে অ্যাড করে দিলাম। মনেস্ট্রির ঠিক পাশেই এইরকম জিনিসগুলো রাখা থাকে, যেগুলো সাধারণ মানুষ একবার করে ঘুরিয়ে দেয়। এগুলোকে কি বলে আমি তো জানি না, তো দিদিও এই জিনিসগুলো ঘোরাচ্ছিলেন আর আমিও একবার করে ঘুরিয়ে দিচ্ছিলাম। আমাদের গুম্ফা দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে ভুটানের রাস্তাঘাটগুলো ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং খুব চওড়া। আমাদের কলকাতার রাস্তা বা ভারতের রাস্তাঘাটগুলো যেরকম নোংরা থাকে সেরম কিন্তু না, প্রত্যেকটা রাস্তাঘাট ভীষণ নিট অ্যান্ড ক্লিন। তো আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল হ্যাঙ্গিং ব্রিজ বা আমোচু ব্রিজ। তো আমরা এখন যাচ্ছি ওই হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আমরা এখন ভুটানের ন্যাশনাল হাইওয়ে ধরে চলেছি আমোচু ব্রিজের উদ্দেশ্যে। ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পারলাম এই ন্যাশনাল হাইওয়ে ধরেই ভুটানের থিম্পু পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আমাদের কাছে থিম্পু পর্যন্ত যাওয়ার পারমিশন নেই। আমাদের কাছে পারমিশন আছে আমোচু ব্রিজ পর্যন্ত যাওয়ারই। আর এই ন্যাশনাল হাইওয়ের বাঁ দিকে আছে তোরসা রিভার, কিন্তু আমি বসেছি ডান দিকে, তাই তোরসা রিভারকে এখন দেখাচ্ছি না, দেখাবো ফিরবার পথে। এই যে দেখা যাচ্ছে আমোচু ব্রিজ, এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। আমরা ওপরটাতেও যাব, মানে হেঁটে ব্রিজটা ক্রস করব, আর নিচেরটাতেও যাব এই হ্যাঙ্গিং ব্রিজে। তবে হ্যাঙ্গিং ব্রিজটা একটু ভিড় আছে, তাই আগে হয়তো এই ওপরটায় যাব, এই ব্রিজটায়, তারপর নিচে নামবো। তো আমরা আগে এদিকেই যাচ্ছি, এইটা দিয়ে গিয়ে তারপর ওই ওপরেরটা দিয়ে উঠে আসবো। এই হচ্ছে ব্রিজ। ও হো, দারুণ লাগছে, ব্রিজটা দুলছে। ও ওয়াও, ব্যাপক। আর এই হচ্ছে তোরসা রিভারের ফ্লো। ব্রিজটা না রীতিমতো কাঁপছে। ও ওয়াও, আর এই হচ্ছে রিভার, আর বাকি অংশটা পুরো চড়া পড়ে গেছে। ব্রিজটা লিটারালি কাঁপছে, আমার ভয় লাগছে। দিদি, ব্রিজটা কাঁপছে। ও ওয়াও, এখানটায় নদীটা বেশ একটা স্রোত আছে। আর এই হচ্ছে আরেকটা ব্রিজ, আর আরেকটা পোর্শন হচ্ছে এই ব্রিজটা না পুরো ঠকঠক করে দুলছে, কাঁপছে। ও গড, আমরা হাঁটছি
এই হ্যাঙ্গিং ব্রিজের ওপর। আর এই হচ্ছে তোরসা রিভার। আর এই দিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। সম্ভবত এখানে রাফটিংও হয়। এই যে নৌকো রাখা আছে, তবে এখন হচ্ছে না, হলে দেখতে পেতাম। কিন্তু এখানে রাফটিংও হয়। আমরা এখন একদম ব্রিজ ক্রস করে শেষের দিকে চলে এসেছি। এরকম হচ্ছে ব্রিজটা। আর এইরকম ব্রিজের ওপর দিয়েই আমরা হাঁটছি। আমরা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে এপারে এসে মাটির রাস্তা দিয়ে মেন রাস্তায় উঠছি, উঠে পাশের ব্রিজ দিয়ে আবার ওই পারে ফিরব। আমরা তখন এই হ্যাঙ্গিং ব্রিজটায় ছিলাম, এবার এই ব্রিজটায় উঠেছি। হেঁটে হেঁটে এই ব্রিজটা ক্রস করব। এই হচ্ছে ব্রিজ। আর এই হচ্ছে চারপাশের অসম্ভব সুন্দর প্রকৃতি। ব্রিজের অপর পাশ থেকে নদীটাকে দেখতে কি ভীষণ সুন্দর লাগছিল। নদী বয়ে চলেছে তার নিজের মতো, ভীষণ সুন্দর লাগছিল ওপর থেকে রিভারটাকে দেখতে। আমচু ব্রিজে বেশ খানিকটা সময় কাটিয়ে ভুটানের ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা রওনা দিলাম ফুনশোলিংয়ের উদ্দেশ্যে। আর এই যে আমার ডান দিকে যে রিভারটাকে দেখছেন, সেটা কিন্তু তোরসা রিভার। একটা জিনিস দেখুন, তোরসা রিভার বেডে কত বিল্ডিংস গড়ে উঠছে, কনস্ট্রাকশন চলছে। আর এখানে তো প্রপার গভর্নমেন্ট বিল্ডিং গড়ে উঠেছে। দেখে তো মনে হচ্ছে তোরসা রিভারের গতিপথই এখানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তবেই না রিভার বেডে এত বিল্ডিং গড়ে উঠেছে। না হলে তো যে কোনো সময় হড়কা বান এসে সমস্ত বিল্ডিং ভাসিয়ে নিয়ে চলে যেত। আরও কিছু দূর যাওয়ার পর দেখলাম এখানে তো রীতিমতো কনস্ট্রাকশনের কাজ চলছে। আরও কিছু তোরসা রিভার বেডে হয়তো গড়ে তোলা হবে ভবিষ্যতে এখানে এলে হয়তো এখানে নতুন নতুন 3 স্টোর 4 স্টোরের বিল্ডিংই দেখতে পাবো হয়তো। তো যাই হোক, তোরসা রিভার দেখতে দেখতে আমরা ফিরে চললাম ফুনশোলিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন এসেছি ফুনশোলিংয়ে, কিছু শপিং টপিং করব। ফুনশোলিংয়ে একটা মনেস্ট্রি আছে, আমরা কিছুটা শপিং করলাম, তো এখন আবার এই মনেস্ট্রিতে ঢুকবো। বাহ, কি সুন্দর! এই যে মনেস্ট্রি, এটা কিন্তু ফুনশোলিং মার্কেটের মধ্যেই অবস্থিত। এই হচ্ছে মনেস্ট্রি। এই মনেস্ট্রির ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, এবং সেটা বাইরে বড় বড় করে লেখা ছিল। তাই এই মনেস্ট্রি আমি বাইরে থেকেই ঘুরে দেখাচ্ছি। এই যে আমাদের এখন ফুনশোলিং করা কমপ্লিট, শপিং করা কমপ্লিট। এবার আমরা আবার যাচ্ছি ইমিগ্রেশন অফিসে। ইমিগ্রেশন করে বেরিয়ে যাব। ভুটান গেটের ওপারে ড্রাইভার দাদা আছে, তো
গাড়ি নিয়ে ওইদিকে আবার চলে যাব গাড়ি করে আমাদের হোমস্টে রায়মাটাং। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, আমরা আবার জয়গাঁওতে বেরিয়ে গেছি। এই হচ্ছে ভুটান গেট, গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে আর আমরা ইমিগ্রেশন করে এই রাস্তা দিয়ে বেরোলাম। এটা হচ্ছে জয়গাঁও। আমরা এখন রওনা দিয়েছি রায়মাটাংয়ের উদ্দেশ্যে, আর আমাদের গাড়ি এখন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে। বিকেলের পড়ন্ত রোদে জঙ্গলটাকেও ভীষণ সুন্দর দেখতে লাগছিল। এই সেই পাশাখা রিভার, যদিও আমরা যাওয়ার সময়ও এই রিভারের ওপর দিয়ে গেছি, ফিরছিও এই রিভারের ওপর দিয়েই, পুরো শুকনো। তবে এবারে আমি প্ল্যান করেছি পাশাখা রিভারটা হেঁটে পেরোবো। যে অংশটা একটু জল আছে সেইখানটা আমি হেঁটে পেরোবো। যদিও প্রথমে কেউই রাজি হচ্ছিল না, তো তারপর যাই হোক দিদি রাজি হয়েছেন, আর ড্রাইভার দাদা সে তো বললেই গাড়ি দাঁড় করিয়ে দেবে। এই যে এই জলটা পেরোবে আমাদের গাড়ি, আমরা নেমে গেছি, আমরা খালি পায়ে পেরোবো। একটু পা ভিজবে বটে, জামা কাপড় ভিজবে, ঠিক আছে। আর ওই দিকে হচ্ছে ভুটানের সিমেন্ট ফ্যাক্টরি, এইটা সিমেন্ট ফ্যাক্টরি। আর দাদা এই জলটা পেরিয়ে ওই দিকে উঠবে। আর এইটা হচ্ছে পুরো পাশাখা রিভার বেড, যতদূর চোখ যায় এটা হচ্ছে পুরো পাশাখা রিভার বেড। আর এই রিভারটাই হচ্ছে পাশাখা রিভার, যেটা ছোট হয়ে সরু হয়ে একটা পোর্শন দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বর্ষাকালে কিন্তু এই পুরো জায়গাটা এই জলটা চলে আসে। ভেবে দেখুন, আমরা পুরো মাঝ নদীতে দাঁড়িয়ে আছি। কোনো কোনো সময় এখানে বন্য জীবজন্তু আসে, যেমন হাতি আসে জল খেতে, কিন্তু এখন কোনো হাতি টাতি আসছে না। এলে ভালো হতো, দেখতে পেয়ে যেতাম। আর এই হচ্ছে, এই তো পাশাখা নদী পেরোচ্ছে রিয়াঙ্কা বাবু। এইখানটা দিয়ে পেরোবো দিদি, এই জায়গাটা দিয়ে। তো আপনারা দেখলেন পাশাখা রিভার পেরোতে গিয়ে কত বদমাইশি আমি করলাম, আর তত এনজয়ও করেছি। তো যাই হোক, পাশাখা রিভার ক্রস করে আমরা আবার সেই চা বাগানের মধ্যে প্রবেশ করেছি। তো চা বাগানের এরকম একটা জায়গায় এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে যায়। কোন দিকে গেলে মেন রাস্তা পাবে ড্রাইভার দাদা সেটা বুঝতে পারছিল না। সেই সময় দেখি চা বাগানের মাঝে একদল শালিক ওড়াউড়ি করছে। একটা ময়ূর, যেতে যেতে একটা ময়ূর দেখতে পেয়েছি, এই দেখুন। তাই জন্যে গাড়ি দাঁড় করিয়ে আমরা আবার নেমে পড়েছি। এই যে ময়ূর গাছের ডালে, আরে তারা কি দিল ময়ূরটা। আরেকটু এদিকে সরলে হয়তো ভালো দেখতে পাবো। এই যে ময়ূরটা আবার ডাল চেঞ্জ করলো। রায়মাটাং রিভার ক্রস করে একটা জঙ্গলের ওপর দিয়ে যেতে হয় আমাদের হোমস্টেতে। তো আমরা এখন সেই জঙ্গলের পথ দিয়েই চলেছি আমাদের হোমস্টের দিকে। সেই জঙ্গলে চলার কিছুটা পথে যাওয়ার পরেই দেখি হঠাৎ চারিদিকে আগুন জ্বলছে। ড্রাইভার দাদার সাথে কথা বলে জানতে পারলাম গ্রামবাসীরাই অনেক সময় শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়, আবার কখনো বা টুরিস্টরা এসে গাছের পাতায় আগুন লাগিয়ে দেয় শুধুমাত্র দেখার জন্যে যে আগুনটা জ্বলছে। কিন্তু তারা এটা বোঝে না যে এটা থেকে দাবানল হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই দাবানলের আগুনে পশু পাখি পুড়ে ছারখার হয়ে যেতে পারে। ঘড়ির কাঁটায় এখন বাজছে 5টা,
আমরা জাস্ট লাঞ্চ করলাম, এখানে এসেই লাঞ্চ করেছি, মানে হোমস্টেতে এসে 4:30 4:40 নাগাদ আমরা এখানে পৌঁছেছি। পুরো ফুনশোলিং, ভুটানের কিছুটা, মানে যতটা আমাদের আর কি পারমিট ছিল সব ঘুরে টুরে এখন বাজছে 5টা। জাস্ট লাঞ্চ করে উঠলাম, এখন এইখানেই বসে আমরা গল্প করব, সন্ধেটাকে মানে সন্ধে হচ্ছে সেটা দেখব। আর এই হচ্ছে আজকে এত সুন্দর এখানকার ওয়েদার। কলকাতায় এত গরম, এখানে কিন্তু একটুও গরম নেই, ইভেন রাত্রে আমরা পাখা পর্যন্ত চালাতে পারিনি। তো এই হচ্ছে এখানকার ওয়েদার আপডেট। সন্ধেবেলা এখানে কফি, পকোড়া এইসব দেয় স্ন্যাক্সে, তো আমরা বলেছি খাবো না, আমরা কালও নিইনি, তো আজও নেব না, আজতেই এখন সবে লেট লাঞ্চ করলাম। একটা জিনিস দেখাই, আমরা বারান্দায় বসেছিলাম, সাডেন দেখছি এইখানে আগুন লেগেছে, কাইন্ড অফ দাবানল। আমি আরও এগোবার চেষ্টা করছি সো দ্যাট ভালোভাবে দেখাতে পারি। এই দেখুন চারিদিকে আলোগুলো জ্বলছে, আলোগুলো একটু নেবালে আমি, হ্যাঁ এইবার দেখুন, এই দেখুন পুরো এটা দাবানল। এই দেখুন এটা ভুটানের পাহাড় ওপরটা, আর নিচটা ইন্ডিয়ারই। এই দেখুন আমি ভালো করে দেখাচ্ছি, এটা কিন্তু কাইন্ড অফ দাবানলই বলা যায়। রাত 8টার সময়ও যখন আগুনটা জ্বলছিল তখন আমরা হোমস্টের দাদাকে বলি যে রেঞ্জারকে জানাতে যে এখানে দাবানল। তো হোমস্টের দাদা বলেন যে রেঞ্জারকে জানানো হয়েছে, রেঞ্জার গেছে এই আগুনটা নেভাতে। রাত 11টার সময় আমরা দেখি আগুনটার তীব্রতা কমে এলেও আগুনটা ওপর দিকে অনেক দূর পর্যন্ত চলে গেছে। তো আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। আর দাবানলের আপডেট এবং পরের দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা জানতে হলে থাকতে হবে রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের সঙ্গে।